ঢাকার রাস্তায় দাপিয়ে বেড়ায় রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস। এসব বাসকে ঘিরে চলে বিপুল অঙ্কের চাঁদাবাজি। সরকার বদলায়, নিয়ন্ত্রক বদলায়, কিন্তু বদল হয় না সেসব বাস। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। আনোয়ার হোসেন, আজকে ঢাকার গণপরিবহনে বিশেষত বাস নিয়ে প্রথম আলোর দুই পাতার একটি বিশেষ আয়োজন প্রকাশিত হয়েছে এবং দুই পাতা জুড়ে আপনার বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এজন্য আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। এবং আপনার কাছে আসলে প্রথমে জানতে চাই, আপনি তো বিশ্বের বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন, কয়টি দেশে গিয়েছেন এবং সেই দেশগুলোর গণপরিবহন ব্যবস্থা বিশেষত বাস কেমন দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমি মোটামুটি এশিয়ার কিছু দেশ ঘুরেছি এবং ইউরোপে গিয়েছি। তো আমি এটুক বলতে পারি যে আমাদের ঢাকায় যে বাসগুলো চলে এটা আমি কোথাও দেখি নাই। বা এক অর্থে আপনার যে চেহারা, যদি বাসের চেহারা বলি, এই চেহারার বাস আসলে কোথাও চলে না। এবড়ো থেবড়ো ভাঙাচোরা এটা আমি দেখি নাই। এটা একটা জিনিস। আর বাস পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিতে কোথাও আসলে চলে কিনা আমি অন্তত দেখি নাই। মানে এই সিস্টেমে হাজার হাজার মালিক, তারপরে একটা আরেকটার সাথে পাল্লাপাল্লি করতেছে, যেখানে সেখানে যাত্রী তুলতেছে, নামাচ্ছে। এই ধরনের ব্যবস্থাপনা আসলে কোথাও আছে কিনা আমি জানি না। আফ্রিকায় আছে কিনা আমি জানি না। তবে অন্তত মানে এশিয়ার মোটামুটি কোনো যা দেশে? এশিয়ার ওরকম আমি ইন্ডিয়াতেও দেখি নাই। কারণ যারা মোটামুটি ভাবে গণপরিবহন যেসব শহরে আছে বা বড় বড় শহর, ওইসব শহরে এই ধরনের সিচুয়েশনের বাস আসলে কোথাও নয়। সেটা আমাদের পলিটিশিয়ানরাও স্বীকার করেন আসলে। আসলে আমাদের ঢাকা শহরে যে বাসগুলো চলাচল করে সেগুলো আসলে এই অবস্থা কেন? একটা জিনিস হচ্ছে আমাদের বাসের যে ব্যবস্থাপনাটা ওইটা আসলে ঠিক না। মানে পৃথিবীতে কোথাও এভাবে মানে একটা শহরে আপনার হয়তো 4, 5, 6 হাজার বাস চলে, কিন্তু এই 4, 5, 6 হাজার বাসের মালিক 4 হাজার, 5 হাজার। মানে এমনও আছে যে একটা বাসের মালিক এক একজন। সুতরাং তারা দিন শেষে তার লাভটা নিতে চায়। নিতে গেলে করে কি, তারা ওই বাসগুলাকে ওই চালক অথবা ওই যে কন্ট্রাক্টর আছে বা যিনি হেল্পার সহকারী আছে তাদের হাতে ছেড়ে দেয়। দিন শেষে ওখান থেকে সে 3,000, 4,000 টাকা ভাড়া, 3,000, 4,000 টাকা চুক্তি হিসেবে সে নিয়ে নেয়। তারপর আবার চাঁদা দিতে হয়। তো এই খরচ বাদ দিয়ে এই শ্রমিক বা ওই বাসের চালক সে তার আয় বা বাড়তি টাকা সে আয় করে। তো সেই ক্ষেত্রে সে করে কি, একটার সাথে আরেকটা পাল্লাপাল্লি করে, সে আগে যাওয়ার চেষ্টা করে, কেউ কাউকে মানে না। সেই জন্য দেখবেন আপনি ওদের ধাক্কাধাক্কি করতে গিয়ে ওদের এই বাসের যে কালারগুলো অনেক আছে, যে আমি দেখলাম যে 2, 3 বছর, 4 বছরের বয়সী বাস, সেগুলোরও তাকানো যায় না। মানে বাসগুলো একদম এত জীর্ণ শীর্ণ ভাঙাচোরা হয়ে যায় যে ধাক্কাধাক্কির কারণে। মানে এটা কোনো সিস্টেমই হতে পারে না। এটার কারণে এক হচ্ছে আপনার যাত্রীরা ঠিকভাবে উঠতে পারে না, বসতে পারে না। আর একটা হচ্ছে শৃঙ্খলা নষ্ট হয়, যানজট হয়, আপনার দুর্ঘটনা ঘটে। মানে এই এই যে সিস্টেমটা আমাদের, কিন্তু এই সিস্টেমটা বদলানোর কথা গত 15, 16, 20 বছর যাবৎ আলোচনায় আছে। এমনকি আমাদের এসটিপি, যেটাকে আমরা বলি যে 20 বছর পরিবহন পরিকল্পনা, স্পষ্ট বলা আছে যে আপনাকে শুরুতেই, আপনি গণপরিবহনের অন্য কিছু করার আগে শুরুতেই এই বাসের এই ব্যবস্থাটাকে বদলাতে হবে, মালিকানার সিস্টেমটাকে বদলাতে হবে, শৃঙ্খলায় আনতে হবে, নয়তো আপনার কোনো কিছুই কাজে আসবে না। অন্য যে কোনো ব্যবস্থা নেন আপনি। আনোয়ার হোসেন, একটু পেছন দিকে যেতে চাই। একটা দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং সেই সময় প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ওবায়দুল কাদের এই সড়ক পরিবহন খাতের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আসলে তিনি এক সময় দায়িত্ব পালন করেছেন, এরপরে আমরা দেখেছি যে মেয়র তাপস তিনিও বলেছেন যে আসলে এই খাতটা তারা উন্নয়ন ঘটাবে। তারা পারেননি কেন বা করেননি কেন? আসলে তারা বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। আমি স্পষ্টই বলতে পারি তারা নানান বড় বড় ফুলঝুরি আশ্বাস, তারা নানান ধরনের মানুষকে মানে প্রভাবিত করার মতো নানান বক্তব্য দিয়েছেন। আসলে আলটিমেটলি তারা কোনো বাস ব্যবস্থাটাকে বদলানোর যে দরকার এবং সেই তার জন্য যতটুকু উদ্যোগ এবং চেষ্টা দরকার, সেটা তারা কখনোই করেন নাই। আমি যদি বলি আপনাকে, ওবায়দুল কাদের বলতেছিলেন যে 2024 সালেই সর্বশেষ উনি তাদের সরকার পতনের ঠিক 2 মাস আগে, মে মাসে উনি বলতেছিলেন, 3-4 মাস আগে বলতেছিলেন, জীর্ণ শীর্ণ চেহারার গাড়ি, কি কি নাম, মালঞ্চ, ভিক্টর, প্রতিদিনই দেখি, তাকানো যায় না, এত বিচ্ছিরি, বাংলাদেশে এত এগিয়ে গেল, এর মধ্যে বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচেই থেকে গেল। শুধু এই না, উনি অনেক সময় বলতেন যে মেট্রো রেলে উঠলে মনে হয় যেন দেশটা বদলে গেছে, নিচে নামলেই সব জঞ্জাল, মানে বাস দেখলে তাকানো যায় না, এই ধরনের উনি বহুবার কথা বলেছেন। কিন্তু আমার সাম্প্রতিক বছরগুলোতে বা গত 3-4 দশকে যদি আমি চিন্তা করি, তাহলে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি সময় 2011 থেকে 2024 সাল পর্যন্ত সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি কয়েকদিন পরে পরে এরকম বক্তব্য দিয়েছেন
তারপরে পুরনো গাড়ি তুলে দেওয়া হবে, উঠিয়ে দেওয়া হবে, এই ধরনের কথা বলেছেন। কিছু কিছু আইনও করেছেন, কিন্তু তিনি পারেন নাই বাস্তবায়ন করতে। মানে দীর্ঘ সময় উনি ক্ষমতায় থেকেও শুধু আমরা বলতে পারি যে এক ধরনের লিপ সার্ভিস দিয়ে গেছেন, কিন্তু কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা ওরকমভাবে দেখা যায়নি। এরপরে এর আপনি কারণটা কি, এখানে বাধা হিসেবে কি ছিল? এখানে একটা বড় বাধা হচ্ছে আপনার পরিবহন মালিক সমিতি, আমরা যেটাকে বলি মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন, ওইটা বাংলাদেশে বা ঢাকায় আপনার খুবই শক্তিশালী। তারা নানানভাবে পলিটিক্যাল পার্টির সাথে সরাসরি যুক্ত। তারা পলিটিক্যাল পার্টির ক্ষমতাসীন, বিশেষ করে ক্ষমতাসীন পার্টির তারা নানান পদ পদবিতে যুক্ত। তাদের সাথে বড় বড় নেতা বা একদম শীর্ষ নেতা পর্যন্ত যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে তাদেরকে আপনি এই যে কেওটিক সিস্টেম, বিশৃঙ্খল যে সিস্টেম, এটার বেনিফিশিয়ারি তারা। এখান থেকে তারা চাঁদা পায়, এখান থেকে তারা নানান ধরনের সুযোগ সুবিধা নেই। এই কেওটিক সিস্টেমটা, বিশৃঙ্খলাটা যদি উঠে যায়, তাহলে তাদের এই সুবিধাটা থাকে না। সেই জন্য তারা জিনিসটাকে আটকে দিয়েছে। এবং তাদের যেহেতু পলিটিক্যাল কানেকশন আছে, তাদের পলিটিক্যাল প্রভাব আছে, পদ পদবি আছে, সেক্ষেত্রে মন্ত্রী যেই হোক তারা তাদের উপর মানে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে নাই। আচ্ছা, সেক্ষেত্রে তাপসের ব্যর্থতা কোথায় ছিল? আপনার ঢাকার যে বাস ব্যবস্থাটা, সেটার যে বিশৃঙ্খল ব্যবস্থাটা থেকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসার জন্য একটা মানে পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড একটা ধারণা আছে আপনার বাস রুট ফ্রাঞ্চাইজি বা বাস রুট রেশনালাইজেশন। মানে আপনি কোন রুটে কতগুলা বাস দরকার, বাসগুলা একটু আরামদায়ক হবে, এবং এতগুলা মালিক না থেকে অল্প কিছু কোম্পানির আন্ডারে একটার পর একটা বাস চলবে। বাসগুলা হবে অটো ডোর, মানে ডোর যেখানে স্বয়ংক্রিয়ভাবে যেখানে বন্ধ। সেখানে থামবে না, ভাড়া আদায় হবে স্বয়ংক্রিয়। এটা একটা পদ্ধতি, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড মানে জনপ্রিয়। এই ধরনের একটা পদ্ধতি চালু করার বিষয়ে উনি আসলে চেষ্টাটা শুরু হয়েছিল প্রয়াত যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন জনাব আনিসুল হক, তিনি মারা গেছেন। উনি এক বেশ এগিয়ে নিয়েছিলেন। উনি 2015 সালের দিকে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছিলেন, এর মধ্যে উনি মারা যান। তারপরে দায়িত্বটা একদম, এটা কিন্তু টপ লেভেল থেকে প্রধানমন্ত্রী, তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দায়িত্বটা দিয়েছিলেন আনিসুল হক। আনিসুল হক মারা যাওয়ার পরে এটা আসছে তাপসের উপর। তার আগে আসলেন, সরি, আনিসুল হকের পরে আসলেন সাইদ খোকন। সাইদ খোকন কি করেছেন যে এই বাস রুট ফ্র্যাঞ্চাইজ করার জন্য এটা বিশাল কোনো বিনিয়োগেরও দরকার নাই, এত চিন্তারও দরকার নাই। ওটাতে স্পষ্ট বলা আছে এটা কিভাবে হবে, এটা বড়টা প্র্যাকটিস। উনি করলেন কি, মাসের পর মাস, বছরের পর বছর 30টা 40টা মিটিং করলেন, আসলে কিছুই করতে পারলেন না। তারপরে কে আসলেন, তাপস এসে আবার তিনিও মিটিং করা শুরু করলেন। উনি একবার বলেছিলেন যে আই উইল মেক ইট হ্যাপেন, তিনি বলেছিলেন। বলার পরে উনি পাইলট হিসেবে 2-3টা রোড চালু করেছিলেন, কিন্তু এটা উনি মেয়র থাকা অবস্থায় কয়েকদিনের মধ্যে সেগুলো মানে হারিয়ে গেছে, মানে পারেন নাই। আসলে উনিও এক ধরনের বক্তব্য দিয়েছেন। ধরেন আপনি সাইদ খোকন মিটিং করে সময় পার করেছেন, আর উনি বক্তব্য দিয়েছেন, কিছু চেষ্টা করেছেন, কিন্তু কোনোটাই সিরিয়াস কোনো উদ্যোগ ছিল বাস্তবায়ন হয়নি। না। আচ্ছা, এরপরে তো আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার আসলো। অন্তর্বর্তী সরকারের সময়ও কি আসলে এটাকে কোনো চেষ্টা করা হয়েছিল কিনা রীতির মধ্যে নিয়ে আসতে? অন্তর্বর্তী সরকার আসার পরে বাস ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, পুরনো বাসগুলো উঠিয়ে দেওয়ার জন্য তারা 6 মাসের সময় বেঁধে দিয়েছিল। আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদটা ছিল 1.5 বছর। তারা শুরুতেই 6 মাস সময় বেঁধে দিয়েছিল, তারা 6 মাস সময়ের মধ্যে পারেন নাই। কারণ হলো পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডেকে মানে অচল করার পর্যায়ে চলে গেছিল, তখন তারা পিছু হটে। এবং তাদের সময়েরও স্বল্পতা ছিল। তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা আসলে পারে নাই, তারাও ব্যর্থ হয়েছে। আচ্ছা, তাহলে এখন বাসের সরকার তো বদল হয়েছে, বাসের নিয়ন্ত্রক তো নিশ্চয়ই বদল হয়েছে, এখন কারা নিয়ন্ত্রণ করছে? এখন আপনার বিএনপিপন্থী পরিবহন মালিক শ্রমিক নেতারা নিয়ন্ত্রণে আছেন। সরকারটাও বিএনপি, তারা 2/3 মেজরিটি পেয়ে সংসদে এসছে, সরকার গঠন করেছে। এবং সরকারটা খুবই নতুন। একটা জিনিস হচ্ছে আপনার, এটা সারা বিশ্বে বা বাংলাদেশে বহুল আলোচিত চর্চিত বিষয় যে বাসের চেহারা পাল্টানো, এটা খুব সিরিয়াস বড় কোনো সমস্যা না। দরকার শুধু আপনার সদিচ্ছা, রাজনৈতিক উদ্যোগ, সদিচ্ছা, এইটুকুই। এখন সমস্যাটা হয়ে গেছে, আমাদের এই ব্যবস্থাটা পরিবর্তন করবে কারা? পলিটিশিয়ান, আমলা, পরিবহন মালিক, শ্রমিক, এই তিনটা হলো বড় স্টেক হোল্ডার। এখানে যাত্রীদের খুব বেশি করার কিছু নাই। এখন যদি সরকার, বিএনপি সরকার যদি মনে করে যে আমরা তো 2/3 মেজরিটি পেয়েছি, আমরা এটা করেই ছাড়বো, সেক্ষেত্রে তারা আমাদের উপর দায়িত্বটা দিতে পারে, বা পরিবহন মালিক শ্রমিকদের উপর নিয়ন্ত্রণটা যদি আরোপ করতে পারে, আমাদেরকে যদি সেটাকে কনভিন্স করতে পারে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের আমলাদের
বা আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা তো গণপরিবহনে বা বাসে চড়েন না। আপনি দেখবেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকদিন পর পরই আপনার যারা সরকারি কর্মকর্তা আছে তাদের কিভাবে গাড়ির লোন বাড়ানো, বেশি বেশি লোন দেওয়া, তাদেরকে ফ্রি তেল দেওয়া, এই ধরনের মানে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা কিন্তু ওই গণপরিবহনটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। এখন যদি এই সরকার যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে যে আমি পরিবহন মালিকদেরকে এই বিশৃঙ্খলা থেকে বের করে আনবো, আমাদেরকে সিরিয়াসলি তারা তাগিদ দেয় বা এঙ্গেজ করে, তাহলে এটা সম্ভব। খুব বেশি মানে এটা কঠিন কাজ না, এটা অর্থ খরচ করতে হবে না, শুধু দরকার রাজনৈতিক সিদ্ধান্ত এবং সদিচ্ছা। আচ্ছা, তাহলে এখনকার যিনি সড়ক পরিবহন মন্ত্রী, তিনি কি পারবেন আপনার কাছে? আমি যেটা বললাম যে এটা খুবই সহজ, পারা সম্ভব, এবং এটা বেসিক কাজ। আপনি মেট্রো রেল বা ওরাল সড়ক বড় বড় হাজার হাজার কোটি টাকার আপনি প্রজেক্ট নিতে পারেন, এটা সাফল্য আসতেও পারে, নাও আসতে পারে, সময় লাগবে 5 বছর 7 বছর। এটা আপনার তাদের 5 বছর টেনিউরে সেটা সমাপ্ত নাও করতে পারে, কিন্তু এটা বাস ব্যবস্থাটা পরিবর্তন করার জন্য 1 বছর 6 মাসের বেশি লাগার কথা না। এটা খুবই, আমি আবারও বলছি যে এটা টাকা লাগবে না, শুধু দরকার সদিচ্ছা, এবং আমি আশা করব তারা পারবে। না পারলে মানে তারাও ওই অতীতের ওয়াইদুল কাদেরের মতো লিপ সার্ভিস হিসেবেই দিয়ে যাবে না। আচ্ছা, আপনার যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে সেটি করতে গিয়ে আপনি বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলেছেন। আসলে দুই পক্ষের সঙ্গে কথা বলে আপনি কি বুঝতে পারলেন তারা আসলে বিশেষজ্ঞরা আসলে কি সাজেশন দিচ্ছে ভবিষ্যতে? বিশেষজ্ঞরা বলতেছে যে আবার ঢাকায় আপনি মেট্রো রেল করেন আর ওরাল সড়ক করেন বা যত কিছুই করেন, আপনার বাস লাগবে। কারণ হচ্ছে আপনি যদি 6টা মেট্রো রেল হয়, তা মানে আমরা নির্মাণ করি, তারপরেও আপনার 50-60% মতো মানুষ বাসেই যাতায়াত করবে। তাহলে এই বাসের তো পরিবর্তন করা ছাড়া আপনি ঢাকার পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আপনাকে করতেই হবে, বিশেষজ্ঞদের মত হচ্ছে আপনাদের করতেই হবে, এবং এটা করা সহজ কোনো বিষয় না, শুধু সদিচ্ছা দরকার। আর পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে আমি যেটা বুঝেছি যে তারা সরকারকে সাহায্য করতে চায় বা তারা করবে, তবে তারা কিছু নীতি সহায়তা চায়। যেরকম যে বাসের যে দুরবস্থা, তারা বলতেছে যে আমাদেরকে যদি সরকার কিছু সহজ শর্তে লোন দেয় বা আমদানির ক্ষেত্রে, বাস আমদানির ক্ষেত্রে কিছু সুবিধা দেয়, সেক্ষেত্রে আমরা চেহারাটা পাল্টাতে পারবো। তো আমার ধারণা সরকার এটা নিয়ে একটু ভাবছে, কথা বলতেছে। অলরেডি সরকারের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ধরনের একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে, যদি কেউ ইলেকট্রিক বাস আমদানি করে সেক্ষেত্রে তারা কিছু সুযোগ সুবিধা, মানে শুল্কের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা দেবে। আর মালিক সমিতিরও এটা একটা চাও। আমি মনে করি যে বিশেষজ্ঞ, মালিক সমিতি, সরকার সবাই মিলে যদি একটা অবস্থানে এসে চেষ্টা করে, আমার মনে হয় সম্ভব, যদি সিরিয়াস থাকে আর কি। শুধু সিরিয়াসনেসের দরকার। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম ঢাকার রাস্তায় চলাফেরা করা রুট পারমিট ফিটনেসবিহীন বাস এবং তাদের নিয়ন্ত্রকদের নিয়ে। আমরা আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।